আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় জনন বা রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রভাবনতার দ্বিতীয় অংশ জনন আমাদের পরীক্ষা নিরীক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দেখা যাবে। দেখো, জনন বলতে আমরা কি বুঝি? তা প্রত্যেক জীবই চায় তার মৃত্যুর পূর্বে তার আকার আকৃতি সম্পন্ন একটা জীবকে এই পৃথিবীতে রেখে যেতে, যাতে তার বংশগতির ধারা বা বংশগত বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে বজায় থাকে বা অক্ষুণ্ণ থাকে। সেই জন্য প্রত্যেকটা জীব তার আকার আকৃতি সম্পন্ন একটি সদৃশ্য জীব তৈরি করতে চায়। এইভাবে এক জীব থেকে অন্য জীব তৈরি হওয়ার যে পদ্ধতি, তাকেই আমরা অতি সোজা কথায় জন্ম বলে থাকি। এক্ষেত্রে যে জীব থেকে নতুন জীব তৈরি হলো সেই জীব থেকে মাতৃজীব, এবং যে নতুন জীব তৈরি হলো তাকে আমরা অপত্য জীব বলে থাকি। অর্থাৎ আমরা যদি জননের সংজ্ঞা দেখি, তাহলে জননের সংজ্ঞা দেখো আমাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে 53 পাতায়, যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে প্রজাতির স্থায়িত্ব বজায় রাখে এবং জীব জগতের ভারসাম্য রক্ষা করে, তাকে জনন বলে। এখন জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব আমাদের জীবদেহে শ্বসন, রেচন, পুষ্টি ইত্যাদি কতগুলো অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া রয়েছে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি আমাদের জীবন ধারণের জন্য অর্থাৎ বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু জনন আমাদের এরকম দৈহিক অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে পড়ে না, কিন্তু প্রজাতির অস্তিত্ব রক্ষা করার জন্য এই জননের গুরুত্ব অপরিসীম। যাতে প্রত্যেকটা প্রজাতি দীর্ঘদিন ধরে পৃথিবীতে বজায় থাকে, অর্থাৎ জীবনের প্রভাবনতা চালু থাকে, তার জন্যই প্রধানত জননের গুরুত্ব। তাই জননের প্রথম গুরুত্ব লেখা আছে অস্তিত্ব বজায় রাখা। জননের মাধ্যমে জীব বংশধর সৃষ্টির মাধ্যমে নিজেদের অস্তিত্ব বজায় রাখে, নিজেদের অস্তিত্ব অর্থাৎ নিজেদের স্থায়িত্ব বজায় রাখে। ধারাবাহিকতা বজায় রাখা, জননের মাধ্যমে জীব তার বংশাক্রমিক ধারাকে বজায় রাখে। 3 নম্বর, জীব জগতের ভারসাম্য রক্ষা করা। জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যার ঘাটতি পূরণ হয়, ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য রক্ষা পায়। এখন মৃত্যুর ফলে জীবের যে সংখ্যা কমে যায়, সেই সংখ্যা পূরণ করার জন্য জননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি একান্ত প্রয়োজন। এবং শেষ তথা চতুর্থ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্রকরণ ও অভিব্যক্তি। প্রকরণ বা অভিব্যক্তি সব জননের ক্ষেত্রে কার্যকারী নয়, প্রধানত যৌন জননের মাধ্যমে উৎপন্নকারী জীবেরা এই প্রকরণ বা অভিব্যক্তি দেখাতে পারে। প্রকরণ হচ্ছে কি না, এক জীবের সঙ্গে অন্য জীবের যে ক্ষুদ্রতর পার্থক্য, যার ফলে একটা জীব থেকে আর একটা জীবকে পৃথক করা যায়, তাকে আমরা বলি প্রকরণ। প্রকরণ যৌন জননের ফলে সৃষ্টি হয় এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণগুলি একত্রিত হয়ে নতুন প্রজাতির সৃষ্টি করে, অর্থাৎ অভিব্যক্তি ঘটায়। অর্থাৎ এই ক্ষেত্রে প্রকরণ ও অভিব্যক্তি সৃষ্টিতে যৌন জননের গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা যেখানে যাব জননের প্রকারভেদ। অর্থাৎ এই যে আমরা বললাম এক জীব থেকে অন্য জীব তৈরির পদ্ধতি, যাকে আমরা সোজা কথায় জনন বলি, এই পদ্ধতি কিন্তু বিভিন্ন ভাবে হয়ে থাকে। আমরা প্রধানত জননকে দুভাগে ভাগ করে থাকি, এক হচ্ছে অযৌন জনন আর এক হচ্ছে যৌন জনন। এছাড়া আরেকটি জনন আছে যেটা অযৌন জননে অন্তর্ভুক্ত বলে
তোমাদের বইয়ের মধ্যে আলোচনা হচ্ছে অঙ্গজ জনন। আমরা আজ প্রথমে অযৌন জনন নিয়ে আলোচনা করব। অযৌন জনন দেখো বইয়ের মধ্যে সংজ্ঞার মধ্যে আছে, দেখো 54 পাতায়, যে জ্বলন প্রক্রিয়ায় মিয়োসিস গ্যামেট উৎপাদন ও নিষেক ছাড়াই জৈবিক জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে। অযৌন জননের একক হলো রেণু। তাহলে দেখো এটি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মিয়োসিস কোষ বিভাজন কার্যকরী নয়, গ্যামেট উৎপাদন হয় না এবং নিষেক অর্থাৎ দুইটি জ্বলন কোষের মিলন সেটাও এখানে সম্ভবপর হয় না। এখানে রেণু তৈরির মাধ্যমে মাতৃ জীবদেহ থেকে অপত্য জীবের সৃষ্টি হয়। অযৌন জননের একক বলা রেণু। পরীক্ষায় আমাদের প্রশ্নে আসতে পারে অযৌন জননের এককের নাম কি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দাগ দাও যে অযৌন জননের এককের নাম হলো রেণু। কোথায় আমরা এই ধরনের জনন দেখতে পাই না, এককোষী জীব, প্রতিষ্ঠা ও মুনেরায় আমরা এই ধরনের জনন দেখতে পাই। উদ্ভিদ ও বিভিন্ন নিম্ন শ্রেণীর প্রাণী এই পদ্ধতিতে জনন সম্পন্ন করে থাকে। অ্যামিবার মধ্যে আমরা এই ধরনের জনন দেখতে পাই। অ্যামিবার মধ্যে দেখো আমাদের বইয়ের মধ্যে একটি ছবি দেওয়া আছে, একটি ছবি আমাদের বইয়ের মধ্যে দেখো দেওয়া আছে, ফিগার নাম্বার 14, যেটাকে আমরা দেখো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে, এই যে ছবি দেখতে পাচ্ছ, যে এক্ষেত্রে অ্যামিবার এই যে দ্বিবিভাজন পদ্ধতি, অ্যামিবার যে দ্বিবিভাজন পদ্ধতি, এখানে দেখো মাতৃকোষের মাঝ বরাবর যে খাঁজ সৃষ্টি হয়েছে, এই খাঁজ শুধু মাতৃকোষের কোষপর্দা বরাবর তৈরি হয়নি, এই খাঁজটা আস্তে আস্তে আমাদের নিউক্লিয়াসের মধ্যে দেখা দিয়েছে, ফলে নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি ধারণ করেছে, কোষটাও আস্তে আস্তে বড় হয়ে ডাম্বেল আকৃতি ধারণ করছে এবং মাঝখানে খাঁজটা আস্তে আস্তে ভেতর দিকে প্রসারিত হচ্ছে এবং এই খাঁজ ভেতর দিকে প্রসারিত হয়ে যখন মিলিত হয়েছে তখন তারা পরস্পর থেকে পৃথক হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করেছে। অর্থাৎ একে বলা হয় দ্বিবিভাজন, অর্থাৎ একটা কোষ ভেঙে আস্তে আস্তে দুখানা কোষ তৈরি করলো। এই পদ্ধতিতে এরা অতি সহজে দ্বিবিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করতে পারল। অর্থাৎ দ্বিবিভাজন হচ্ছে একটি সরলতম যৌন প্রক্রিয়া, অযৌন জনন প্রক্রিয়া। এরপর আমরা দেখবো আসবো যৌন জনন। যৌন জনন হচ্ছে উন্নত শ্রেণীর জীবদেহের জনন পদ্ধতি। উন্নত উদ্ভিদ এবং প্রাণীতে এই যৌন জনন পদ্ধতি সম্পন্ন হয়ে থাকে। এই পদ্ধতিতে আমরা যেটা দেখব যে মিয়োসিস প্রক্রিয়া হবে, দুটো ভিন্ন ধরনের গ্যামেট তৈরি হবে, একটি পুংগ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেট, এবং সেই গ্যামেট দুটির মিলন বা নিষেকের মাধ্যমে অপত্য জীব তৈরি হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে দু ধরনের গ্যামেট তৈরি হবে, ফলে দু ধরনের জীব, মানে একটা পুরুষ জীব ও একটা স্ত্রী জীব, পুরুষ প্রাণী অথবা স্ত্রী প্রাণী, অথবা পুরুষ উদ্ভিদ অথবা স্ত্রী উদ্ভিদ, এই দু ধরনের উদ্ভিদ বা দু ধরনের প্রাণী এখানে প্রয়োজন, যারা যথাক্রমে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি করবে এবং এই গ্যামেটগুলির মিলন বা নিষেকের মাধ্যমে অপত্য জীব তৈরি হবে। তাহলে আমরা দেখো সংজ্ঞাটা দেখি বইয়ের মধ্যে কি আছে, যে জনন প্রক্রিয়ায় দুটি অসম আকৃতির ভিন্নধর্মী জনন কোষের, এই জনন কোষগুলো একটির নাম পুংগ্যামেট ও একটির নাম স্ত্রী গ্যামেট, এর মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। এই যৌন জননের একক হলো গ্যামেট। তাহলে দাগ দিয়ে রাখো, যৌন জননের একক হচ্ছে গ্যামেট। অপরদিকে আমরা যেটা আগে জানলাম যে অযৌন জননের একক হলো রেণু। এখানে তো আমাদের উদাহরণ হিসাবে আমরা একটা প্রাণীর জনন পদ্ধতিকে আলোচনা করেছি। উন্নত ধরনের উদ্ভিদ ও প্রাণীরা এই পদ্ধতিতে জনন সম্পন্ন করে থাকে। এই ধরনের জননে দুটি জনিত্রী জীবের বা মাতৃজীবের প্রয়োজন হয়। এক্ষেত্রে একটি পুং প্রাণী বা একটি পুং উদ্ভিদ থাকে যারা পুং গ্যামেট সৃষ্টি করে, আবার স্ত্রী গ্যামেট বা স্ত্রী প্রাণী বা স্ত্রী উদ্ভিদ থেকে স্ত্রী গ্যামেটের সৃষ্টি হয়। এখানে দেখো উদাহরণ হিসাবে আমরা কুনো ব্যাঙের
যে যৌন জলের সাথে আলোচনা করেছি। উভচর প্রাণী পুনর্ব্যাঙের যৌনজন প্রক্রিয়া বর্ষাকালে মাঠের মধ্যে হয়। বর্ষাকালে মাঠে বা অন্য রাস্তাঘাটে যেখানে অল্প জল জমে, সেই সমস্ত অল্প জল জমা জায়গায় পুনর্ব্যাঙ তার জনন সম্পন্ন করে। বর্ষাকালে যেদিন বৃষ্টিপাত হয় সেদিনকে পুনর্ব্যাঙের পুরুষ ব্যাঙ তাদের ভোকাল স্যাক থেকে বিশেষ ধরনের শব্দ উৎপন্ন করে। সেই শব্দে আকৃষ্ট হয়ে স্ত্রী ব্যাঙ তার কাছে যায় এবং রাস্তাঘাটের যে অল্প জল, সেই সঞ্চিত জলে তারা পুরুষ ব্যাঙ যথাক্রমে শুক্রাণু এবং স্ত্রী ব্যাঙ ডিম্বাণু স্নান করে। শুক্রাণু এবং ডিম্বাণু জলের মধ্যে ভাসতে ভাসতে মিলিত হয়, মিলিত হয়ে নিষেক সম্পন্ন হয়। এই ধরনের নিষেক কিন্তু বহির্নিষেক, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু দেহের বাইরে মিলিত হচ্ছে, জলের মধ্যে মিলিত হচ্ছে, যে মিওসিস নিষেক তৈরি হচ্ছে এবং নিষেকের মাধ্যমে ডিপ্লয়েড জায়গোট তৈরি হচ্ছে এবং সেই ডিপ্লয়েড জায়গোট বারবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে অপত্য জীব অর্থাৎ ব্যাঙাশি উৎপন্ন করছে। ব্যাঙাশি থেকে আস্তে আস্তে পূর্ণাঙ্গ ব্যাঙের উৎপন্ন হচ্ছে। এইভাবে আমাদের একটি যৌনজননের উদাহরণ হিসাবে এখানে ব্যাঙের যৌনজননের এখানে দেখা যাচ্ছে। এবার দেখো তোমাদের বইয়ের মধ্যে 54 পাতায় কি আছে, অযৌন ও যৌনজনের পার্থক্য। পার্থক্যগুলো তোমরা বই থেকে পড়বে, এখানে বিষয়গুলি দেওয়া আছে। এই বিষয়গুলোর ভিত্তিতে তোমরা এগুলো পড়বে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমার থেকে জানবার সাথে চেষ্টা করবে। এরপর দেখো আমাদের যেটা আছে অযৌন জনন পদ্ধতি। অযৌন জনন পদ্ধতিগুলি আমাদের এখানে ছকের মাধ্যমে দেখানো আছে। আমরা বইয়ের মধ্যে দেখো এই চিত্র দেখতে পাবো, বইয়ের মধ্যে আমরা এই চিত্র দেখতে পাবো। দেখো প্রথম যে অযৌন জনন পদ্ধতি তার নাম হচ্ছে বিভাজন প্রক্রিয়া। বিভাজন অর্থাৎ এখানে সরাসরি দেহকোষ বিভাজিত হবে, কিন্তু দু ধরনের বিভাজনের কথা এখানে উল্লেখ আছে। একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটি হচ্ছে বহু বিভাজন। দ্বিবিভাজন আমরা দেখতে পাবো অ্যামিবার মধ্যে, যেটা আমরা আগে দেখালাম তোমাদের। বহু বিভাজন আমরা দেখতে পাবো প্লাজমোডিয়াম নামক প্রাণীতে, যেটার চিত্র আমাদের এখানে দেওয়া আছে। কীরকম চিত্র দেখো, চিত্রটি বড় করে পরিষ্কার করে দেখা যাচ্ছে ছবির মধ্যে, যে এখানে যে প্লাজমোডিয়ামের একটি কোষ রয়েছে, সেই প্লাজমোডিয়াম একটা এককোষী আদ্য প্রাণী, তার একটি নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসটা প্রথমে বারবার বিভাজিত 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে একাধিক নিউক্লিয়াস তৈরি করেছে। অর্থাৎ প্রথমে একটি বহু নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি হয়েছে। এবার বহু নিউক্লিয়াস যুক্ত কোষের প্রত্যেকটি নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ আলাদা হয়ে গিয়ে আলাদা অপত্য প্লাজমোডিয়াম সৃষ্টি করেছে। অর্থাৎ একখানা কোষ থেকে বহু বিভাজন পদ্ধতিতে একাধিক অপত্য প্লাজমোডিয়াম তৈরি হলো। এটি হচ্ছে বহু বিভাজন পদ্ধতি, যেটা আমরা প্লাজমোডিয়ামের মধ্যে দেখতে পাই। তোমরা জানো প্লাজমোডিয়াম হচ্ছে একটি আদ্য প্রাণী, যা আমাদের ম্যালেরিয়া রোগ এই জীবাণু বা ম্যালেরিয়া রোগ সৃষ্টির জন্য দায়ী। এরপর দেখো আমরা যেটা দেখছি, দেখো কোলকত গম, দ্বিতীয় যে পদ্ধতি কোলকত গম বা কোলক উৎপাদন, যেটা আমরা ইস্ট নামক এককোষী প্রাণীর মধ্যে দেখতে পাই। আমরা হাইড্রা নামক প্রাণী দেখতে পাই। এখানে দেখো আমাদের হাইড্রা প্রাণীর মধ্যে কোলকত গমের পদ্ধতি বর্ণনা আছে। দেখো ছবিটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখো সবুজ বর্ণের ছবি বইয়ের মধ্যেও তোমাদের আছে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাতৃ যে হাইড্রা, তার গায়ের এক প্রান্ত থেকে দেখো ডান দিকে ক্ষুদ্রাকৃতি কোলক তৈরি হয়েছে। কোলক করে আস্তে আস্তে আকার আকৃতিতে বৃদ্ধি লাভ করেছে। বৃদ্ধি লাভ করে যখন অপত্য ক্ষুদ্র হাইড্রার সংস্করণ তৈরি করেছে, তারপর এই অপত্য ক্ষুদ্র হাইড্রা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে নতুনভাবে স্বাধীনভাবে বা স্বাধীন হাইড্রা রূপে জীবনযাপন শুরু করেছে। এরপর দেখো আমরা যেটা দেখতে পাবো স্পাইরোগাইডার খন্দি ভবন পদ্ধতি। এটা খুব সহজ পদ্ধতি। স্পাইরোগাইডার তোমরা সবাই জানো একটি সূত্রাকার শৈবাল। এই সূত্রাকার শৈবালের দেহ যদি জলের আঘাতে বা অন্য কোনো কারণে জলের স্রোতের জন্য অনেকগুলি খণ্ডে ভেঙে যায় এবং প্রত্যেকটি খণ্ড থেকে অপত্য স্পাইরোগাইডার সৃষ্টি হয়। অর্থাৎ এটি খুব সহজ পদ্ধতি। অর্থাৎ দেহ কতকগুলি খণ্ডে ভেঙে যায় এবং প্রতিটি খণ্ড থেকে অপত্য জীবের সৃষ্টি হয়। এরপরে দেখো আমরা ছবিতে দেখব রেণু উৎপাদন। রেণু প্রধানত আমরা ছত্রাকের মধ্যে দেখতে পাই।
ছত্রাক সাধারণত রেণুৎপাদন পদ্ধতিতে অযৌনজনন করে থাকে। এক্ষেত্রে আমরা দেখি রেণু এই ছত্রাক ছাড়াও আমরা বিভিন্ন প্রকার ফানের ক্ষেত্রেও দেখতে পাবো, বিভিন্ন প্রকার অপুষ্পগুলি দেখতে পাবো। এক্ষেত্রে দেখতে পাবো যে একটা থলি তৈরি হয়, সেই থলির মধ্যে একাধিক রেণু সৃষ্টি হয়, যাকে রেণুস্থলি বলা হয়। অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে একাধিক নিউক্লিয়াস তৈরি করে এবং একাধিক নিউক্লিয়াস একটু সাইটোপ্লাজম সহ রেণু উৎপন্ন করে। রেণুগুলি একটি থলির মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, তাকে রেণুস্থলি বলে। রেণুস্থলি পরিপূর্ণ হলে বা পরিণত হলে তারপর রেণুস্থলি বিদীর্ণ হয় এবং রেণুগুলি বাইরে নির্গত হয়ে যায় এবং রেণুগুলি আবার মাটির মধ্যে পড়লে অনুকূল পরিস্থিতিতে জল আলো বাতাস পেলে অঙ্কুরিত হয়ে নতুন অপত্য জীবের সৃষ্টি করে। এরপরে দেখো শেষ যে পদ্ধতি আছে দেখো পুনরুৎপাদন পদ্ধতি। এটাকে আমরা পড়বো দেখো পুনরুৎপাদন। পুনরুৎপাদন পদ্ধতি আমরা সব জীবে কিন্তু দেখতে পাই না। বেশ কিছু জীব আছে যাদের এই পুনরুৎপাদন পদ্ধতিতে তাদের নতুন অঙ্গ উৎপাদন অথবা দেহগণ করতে পারে। এখানে দেখো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন পদ্ধতি। এক্ষেত্রে দেখো প্ল্যানেরিয়ার প্রথম যে ছবি দেওয়া আছে, দেওয়ার পর দেখো প্ল্যানেরিয়ার দেহের যে কোনো অংশ যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেই অংশটা তার পরবর্তী বাকি দেহ থেকে তৈরি করতে পারে। আমরা ছবির মধ্যে দেখাচ্ছি দেখো, যদি অগ্রভাগ বিচ্ছিন্ন হয় তাহলে দেখো পরে আস্তে আস্তে তলার দিকটা তৈরি হয়ে সম্পূর্ণ হায়দা তৈরি হচ্ছে। যদি মাঝখানটা বিচ্ছিন্ন হয় তাহলে ওপর এবং নিচে উভয় তৈরি হয়ে সম্পূর্ণ হায়দা তৈরি হচ্ছে। আর যদি শেষের অংশ বিচ্ছিন্ন হয় তাহলে ওপর অংশ নতুনভাবে তৈরি হয়ে বা পুনর্গঠিত হয়ে আবার নতুন হায়দার সৃষ্টি করছে। এর থেকে আমরা বুঝতে পারছি হায়দার একটা বিশেষ ক্ষমতা আছে, যার দ্বারা তার দেহ কতগুলো খণ্ডে ভেঙে যায় এবং প্রত্যেকটি খণ্ড আবার কিন্তু নতুন নতুন হায়দার সৃষ্টি নতুন আবার প্ল্যানেরিয়ার সৃষ্টি করে। এইভাবে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌনজনের মাধ্যমে অবদ্ধ জীব সৃষ্টি করতে পারে। এরপর আমরা যেটা পড়বো অঙ্গজনন পদ্ধতি। আমাদের যদিও এটি বেশিরভাগ ক্ষেত্রেই অযৌনজনের মধ্যে এদিকে আলোচনা করা হয়েছে, তা হলেও অঙ্গজনন পদ্ধতি বিশেষত্ব আছে, তাই কোনো বইয়ে আলাদা করে আলোচনা করেছে। আমরা এবার উদ্ভিদের অঙ্গজনন পদ্ধতি আলোচনা করব। অঙ্গজনন পদ্ধতি কিন্তু আমরা প্রধানত উদ্ভিদের মধ্যেই দেখতে পাবো, প্রাণীর মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায় না। এক্ষেত্রে উদ্ভিদ দেহে বা জীব দেহে কোনো অঙ্গ বা অঙ্গাংশ বিচ্ছিন্ন হয়ে সেই বিচ্ছিন্ন অঙ্গ বা অঙ্গাংশ থেকে সমগ্র জীবদের সৃষ্টি হবে। দেখো আমাদের বইয়ের মধ্যে অঙ্গজননের যে সংজ্ঞা দেওয়া আছে 56 পাতায়, যে প্রকার জননে উদ্ভিদ দেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজন ও বৃদ্ধির দ্বারা নতুন অবত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকে অঙ্গজনন বলা হয়। অঙ্গজনন প্রাকৃতিক উপায়ে বা মানুষের দ্বারা কৃত্রিমভাবে সম্ভব হতে পারে। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে দুভাবেই অঙ্গজনন হতে পারে। প্রাকৃতিক কোন আঘাতজনিত কারণে উদ্ভিদ থেকে কোনো অঙ্গ বা অংশ বিচ্ছিন্ন হতে পারে, ফলে সেখান থেকে অঙ্গজনন হতে পারে, অথবা মানুষ তার নিজের প্রয়োজনে উদ্ভিদকে অঙ্গজনন করতে বাধ্য করতে পারে, সেটাকে আমরা বলি কৃত্রিম অঙ্গজনন। প্রথমে আমরা প্রাকৃতিক অঙ্গজনন নিয়ে আলোচনা করব। দেখো বইয়ের মধ্যে যে সংজ্ঞা আছে 56 পাতায় দেখো, যে অঙ্গজনন পদ্ধতিতে সরাসরি মাতৃ উদ্ভিদ দেহ থেকে প্রাকৃতিক উপায়ে কোনো অঙ্গ বা অঙ্গাংশ বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজন ও বৃদ্ধির দ্বারা নতুন অবত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকে প্রাকৃতিক অঙ্গজনন বলে। প্রাকৃতিক অঙ্গজনন আমাদের সিলেবাসের মধ্যে যেটি আছে 3টি পদ্ধতির কথা বলা আছে। একটা হচ্ছে মূলের দ্বারা প্রাকৃতিক অঙ্গজনন, যেটা আমরা দেখতে পাবো বিভিন্ন কন্দার মূলের ক্ষেত্রে বা রাঙালুর ক্ষেত্রে। লতানো কাণ্ডের দ্বারা অঙ্গজনন এবং পাতার সাহায্যে অঙ্গজনন। প্রথমে দেখো আমরা যেটা দেখছি মূলের দ্বারা অঙ্গজনন। এখন উদ্ভিদের প্রধান মূল এবং অস্থানিক মূলের মাধ্যমে অঙ্গজনন সম্বন্ধে, অর্থাৎ অঙ্গজনন যে মূলের দ্বারা অঙ্গজনন দুভাবে হতে পারে, প্রধান মূলের সাহায্যে হতে পারে অথবা অস্থানিক মূলের সাহায্যে হতে পারে।
তোমাদের সিলেবাসে আবার প্রধান মূলেরটা নেই, তোমাদের অস্থানিক রসালো মূলের সাহায্যে অঙ্গজনন আছে, যেটা আমরা রাঙা আলুর মধ্যে দেখতে পাচ্ছি। রাঙা আলু, শাক আলু প্রভৃতি লতানো উদ্ভিদের কাণ্ড থেকে কিন্তু অস্থানিক মূল বের হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো বিভিন্ন রাঙা আলু, শাক আলু জাতীয় যে লতা উদ্ভিদ আছে তাদের কাঁধে যে অস্থানিক মূল বের হয়। অস্থানিক মূল বিষয়টা কি? অস্থানিক বিষয়টা কি? দেখো, মূল যেখান থেকে উৎপন্ন হওয়ার কথা সেখান থেকে যদি মূল উৎপন্ন হয় তবে সেটা স্থানিক মূল, আর যেখান থেকে উৎপন্ন হওয়ার কথা নয় সেখান থেকে যদি মূল উৎপন্ন হয় সেটা হচ্ছে অস্থানিক মূল। তাহলে মূল উৎপন্ন হওয়ার কথা কোথা থেকে? আমরা জানি যে ভ্রূণাক্ষের যে নিম্ন অংশ অর্থাৎ ভ্রূণমূল, সেখান থেকে যখন মূল তৈরি হবে সেটা হচ্ছে স্থানিক মূল। এছাড়া যদি অন্য কোনো অংশ, তার পাতা থেকে হতে পারে, কাণ্ড থেকে হতে পারে, শাখা থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে যদি মূল সৃষ্টি হয় সেটা হবে গিয়ে অস্থানিক মূল। তাহলে আমরা যেটা দেখতে পাবো যে শাক আলু, ব্রোদতি জাতীয় উদ্ভিদ, এদের ক্ষেত্রে তাদের মূলের গাছে অস্থায়ী মূল বেরোয়। এগুলি আস্তে আস্তে খাদ্য সঞ্চয় করে স্ফীত বা বড় হয়ে ওঠে এবং রসাল প্রকৃতির হয়, এবং এদের গায়ে কিছু অস্থায়ী মুকুল থাকে। এই অস্থায়ী মুকুল সহ যদি এই রসাল মূলগুলো যদি মাটির থেকে বিচ্ছিন্ন হয় তাহলে সেখান থেকে আবার নতুন অবত উদ্ভিদের সৃষ্টি হয়। এবারে তো লতানো কাণ্ডের সাহায্যে, এখানে তো আমাদের মেনলি খর্বধাবক অর্থাৎ কচুরিপানার বিষয়টা বলা আছে। তোমরা কচুরিপানা সবাই দেখেছো, পুকুরের মধ্যে দেখেছো কচুরিপানা রয়েছে। তোমরা যদি এই কচুরিপানাগুলো দেখো তাহলে পুকুরে যখন দেখবে তখন মনে হবে যেন তারা আলাদা আলাদাভাবে জলের মধ্যে ভাসছে। কিন্তু তোমরা যদি একটা কচুরিপানা ধরে টানো তাহলে দেখবে সকল পুকুরের কচুরিপানা কিন্তু একসঙ্গে এসে এক জায়গায় জল হয়ে যাবে। তার কারণ প্রত্যেকটি কচুরিপানার সাথে আর একটি কচুরিপানা একটি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র একটি কাণ্ডের মতো অংশ যুক্ত আছে, একে বলা হয় খর্বধাবক। এই খর্বধাবক যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তখন কচুরিপানাগুলো বিচ্ছিন্ন হবে। এইভাবে খর্বধাবক বিচ্ছিন্নকরণের মাধ্যমে প্রত্যেকটা কচুরিপানা যখন আলাদাভাবে জীবন ধারণ শুরু করে সে তখন আবার নতুন করে কচুরিপানা সৃষ্টি করে, তখন সেখান থেকে জ্বলন সম্পন্ন হয়। এবার হচ্ছে পাতার সাহায্যে। পাতার সাহায্যে অঙ্গজনন আমরা দেখেছি, আমাদের খুবই একটি কমন বিষয়। আমরা পাথরকুচি গাছ, কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই প্রায় দেখা যায়, বিগোনিয়া প্রভৃতি গাছের দেখতে পাবো যে পাতার কিনারার মধ্যে, পাতার ধারে ধারে অস্থানিক মূল উৎপন্ন হয়। সেই অস্থানিক মুকুল সহ যদি পাতার কিনারাগুলি যদি বিচ্ছিন্ন হয়ে মাটির মধ্যে পড়ে এবং অনুকূল পরিস্থিতি পায় তাহলে সেখান থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এবার দেখো আমরা যেটা পড়বো কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি। আমরা প্রথমেই বলেছিলাম যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি মানুষের সৃষ্টি। মানুষ কোনো একটি নির্দিষ্ট তার উদ্দেশ্যকে সাধনের জন্য এরকম জননে সাহায্য করে। দেখো বইয়ের মধ্যে যে সংজ্ঞা আছে, আমাদের ৭ পাতার সংজ্ঞা আছে, দেখো যে পদ্ধতিতে মানুষের দ্বারা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য বিশেষ পদ্ধতিতে উদ্ভিদ দিয়ে থেকে কোনো অঙ্গ বা অঙ্গাংশ বিচ্ছিন্ন করে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে কৃত্রিম অঙ্গজনন বলা হয়। আমাদের দেখো কৃত্রিম অঙ্গজননের মধ্যে আমাদের প্রথমে যেটা রয়েছে শাখাকলন বা কাটিংস। এটা আমাদের মোটামুটি জানা আছে, আমরা প্রায় নিজেরা বাড়িতে করেও থাকি। যে জবা গাছের ক্ষেত্রে বা গোলাপ গাছের ক্ষেত্রে এই ধরনের কাটিংস হয়। সেক্ষেত্রে আমরা কি করি না, আমরা দু ধরনের কাটিংস দেখতে পাই, একটা হচ্ছে রুট কাটিং আর একটা হচ্ছে স্টেম কাটিং। স্টেম কাটিংটা আমরা আগে আলোচনা করি শাখা কলমের সাহায্যে। এটা কি হয় না, আমরা জানি যে যখন জবা গাছ বা গোলাপ গাছ তার একটা শাখাকে বা একটা কাণ্ডের একটি অংশকে মাটির দেহ থেকে বিচ্ছিন্ন করার পর তাকে যদি আমরা মাটির মধ্যে ভিজে মাটির মধ্যে পুঁতে দিই তার কয়েকদিন পর সেখান থেকে আবার নতুন গাছ তৈরি হয়। এই বিষয়টাকে যদি আমরা আরেকটু ভালোভাবে করতে চাই তাহলে ওই গাছটাকে
মাটি থেকে গাছের ডাল থেকে মাটি থেকে বিচ্ছিন্ন করার পর তার গায়ে যদি কৃত্রিম হরমোন মাখিয়ে দিই, যেমন IBA, ইন্ডোবিউটারিক অ্যাসিড, NAA, ন্যাপথালিন, অ্যাসিটিক অ্যাসিড, এসবকে যদি গাছের ডালের গায়ে মাখিয়ে তারপর যদি মাটির মধ্যে আমরা রোপণ করি, তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, বা তার গা থেকে অস্থায়ী মূল খুব দ্রুত উৎপন্ন হচ্ছে, ফলে গাছটা তাড়াতাড়ি তৈরি হবে। স্টেম কাটিং। আর রুট কাটিং আমরা দেখতে পাই আপেলের মধ্যে, দেখতে পাই পাতিলেবু, কমলালেবু, এই সমস্ত গাছে আমরা দেখতে পাই যে একটি এক্ষেত্রে এই সমস্ত উদ্ভিদের একটি মূলের একটি অংশ যার মধ্যে মুকুল আছে, সেটাকে যদি মাটি থেকে বিচ্ছিন্ন করে যদি মাটির মধ্যে বসাই, এবং সেক্ষেত্রে যদি আমরা কিছু এরকম হরমোন IBA, NAA যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে সেই মূল থেকেও দ্রুত অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যায়। এবার লিফ কাটিংস, এটাও আমরা বিগোনিয়া, পাথরকুচি ইত্যাদি গাছের ক্ষেত্রে করতে পারি। এক্ষেত্রে এই পাতাগুলোকে যদি আমরা লম্বালম্বিভাবে যদি কেটে নিয়ে যদি ওই সমস্ত হরমোনের চুবিয়ে, যে আগে যে হরমোনগুলো বললাম অর্থাৎ IBA, NAA, এই হরমোন ডুবিয়ে যদি মাটির মধ্যে যদি রোপণ করি লম্বভাবে, তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি করা সম্ভব। এবার যেটা আমরা বলবো জোড় কলম বা গ্রাফটিং, এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজনের একটা বিশেষ পদ্ধতি, যেখানে আমরা একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখাকে জোড়া লাগিয়ে যৌগিক প্রকৃতির অবদ্ধ উদ্ভিদ সৃষ্টি করতে পারি। অর্থাৎ এটা একটা কৃত্রিম অঙ্গজনের এমন একটি পদ্ধতি যেখানে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদ, অর্থাৎ আম গাছের সাথে জাম গাছ, তা কিন্তু করা যাবে না, কারণ সেক্ষেত্রে ভিন্ন প্রজাতি হয়ে যাচ্ছে। আম গাছের দুটো প্রজাতি, বা জাম গাছের দুটো প্রজাতি, বা গোলাপ গাছের দুটো প্রজাতি, এরকম একই প্রজাতির দুই ভিন্ন উদ্ভিদকে যদি আমরা একত্রে যদি আমরা জোড়া লাগিয়ে একটি যৌগিক প্রকৃতির উদ্ভিদ সৃষ্টি করি, তাকে আমরা জোড় কলম বলি। তোমরা জানো যে বিভিন্ন নার্সারিগুলোতে এইভাবে কলম তৈরির মাধ্যমে, জোড় কলম তৈরির মাধ্যমে বিভিন্ন উন্নত ফুল ও ফলের গাছ সৃষ্টি করা হয়। এই জোড় কলম তৈরির একটি ছবি আমরা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি। 58 পাতায় দেখো আমরা এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে দু ধরনের একটি গাছ আছে যাকে আমরা বলছি স্টক গাছ, যেটা আমরা তলার অংশ হচ্ছে স্টক, এবং উপরের যে গাছ থেকে হচ্ছে সিয়ন। এই স্টক এবং সিয়ন দুটো ভিন্ন গাছ থেকে এসছে। স্টক গাছের ওপর সিয়ন গাছ থেকে বসানো হবে, সিয়নের অংশটাকে বসানো হবে। এক্ষেত্রে স্টকের মধ্যে একটি ছিদ্র তৈরি করা হয়েছে, এবং সিয়নের ছিদ্র তার বিপরীতমুখী বা পরিপূরক হবে, যাতে ওই স্টকের মধ্যে সিয়নটাকে ঢুকিয়ে দেওয়া যায়। স্টকের সঙ্গে সিয়নটাকে আটকে সেই জায়গাটাকে জোর করে আটকে বেঁধে দিতে হবে, এবং তারপর একে এইভাবে কিছুদিন রেখে দিলে, উপযুক্ত পরিমাণ জল দিলে, হরমোন দিলে আস্তে আস্তে এই অংশটি জুড়ে যাবে, এবং তখন এটি একটা একক কাজরূপে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে স্টক অপেক্ষা সিয়ন কিন্তু উন্নত মানের হবে। এইভাবে একটি গাছের স্টক ও অপর গাছের সিয়নকে একত্রিত করে জোড় কলম পদ্ধতিতে আমরা কিন্তু নতুন উদ্ভিদ তৈরি করতে পারলাম। দেখো আমাদের বইয়ের মধ্যে যেটা লেখা আছে, এবার এই প্রকার উদ্ভিদ, এই প্রকার কৃত্রিম অঙ্গজনের যে গাছটি অন্য গাছটির উপর লাগানো হয় তাকে বলে সিয়ন, এবং সিয়নটিকে যে গাছের উপর লাগানো হয় তাকে বলা হয় স্টক। এক্ষেত্রে কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে সিয়নের উপর যে স্টককে বসাবো, তখন সিয়নের অবস্থা এমনভাবে কাটতে হবে যাতে ক্যাম্বিয়ামটা বাইরে বেরিয়ে যায়, এবং স্টকেরও যেটা এমনভাবে কাটতে হবে যাতে ক্যাম্বিয়ামটি বাইরে বেরিয়ে যায়, এবং ক্যাম্বিয়াম একত্রিত করে জোড়া লাগাতে হবে। ক্যাম্বিয়াম ছাড়া কিন্তু এটি সম্ভবপর নয়। তাই আমরা জানি একবীজপত্রী উদ্ভিদে আমাদের জোড় কলম করা সম্ভবপর হয় না, কারণ সেখানে ক্যাম্বিয়াম থাকে না। এটি একটি বোধমূলক প্রশ্ন আমাদের দিতেই পারে, একবীজপত্রী উদ্ভিদে কেন জোড় কলম সৃষ্টি করা সম্ভবপর নয়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যদি ক্যাম্বিয়াম থাকে না, তাই সেক্ষেত্রে জোড় কলম তৈরি সম্ভবপর হয় না। আম, লেবু, আপেল, পেয়ারা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে জোড় কলম তৈরি করা হয়। এবার যেটা আছে দেখো মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন বিষয়টা কি?
মাইক্রোপ্রোপাগেশন বিষয়টা কি না? মাইক্রোপ্রোপাগেশন, আচ্ছা এইটা থেকে আমরা আবার একটু পরে একটা ভিডিও দেবো, এখন এই পর্যন্ত তোমরা এখন পড়ো, পরে আর একটা ভিডিও আপলোড করবো।